হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব ছন্ন ছাড়ার হাতে কলমে। ছন্ন ছাড়া লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত। জন্ম 1903 খ্রিস্টাব্দে, মৃত্যু 1976 খ্রিস্টাব্দে। জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত নোয়াখালীতে। বিচিত্র কর্ম অভিজ্ঞতার সাক্ষী এই লেখকের উল্লেখযোগ্য গল্প উপন্যাসের মধ্যে রয়েছে বেদে, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, অকাল বসন্ত, অধিবাস, যতনাবিধি, সারেং প্রভৃতি। অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, আজন্ম সুরভি তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ। কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই লেখক কবি কল্লোল যুগ, কবি শ্রী রামকৃষ্ণ, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ প্রভৃতি স্মরণীয় প্রবন্ধ গ্রন্থেরও প্রণেতা। তাহলে প্রথম প্রশ্ন কি, অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা দুটি বইয়ের নাম লেখো। দুটি বইয়ের নাম হলো প্রাচীর ও প্রান্তর, অকাল বসন্ত। আরও অনেক বই আছে, তোমরা লিখতে পারো। তিনি কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? তিনি কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দুইয়ের দাগ কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। দুইয়ের এক, কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন? কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ অবস্থায়। দুইয়ের দুই, ড্রাইভার বললে ওদিকে যাব না, ওদিকে না যেতে চাওয়ার কারণ কি? ড্রাইভার বললে ওদিকে যাব না, ওদিকে না যেতে চাওয়ার কারণ ওদিক দিয়ে গেলে কিছু বেকার ছোকরা গাড়ি দাঁড় করিয়ে বলবে হাওয়া খাওয়ান। এরপরে দুইয়ের তিন, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ কি? তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ হলো তাদের বসার কোনো জায়গা নেই। একটি মধ্যবিত্ত বাড়ির একচিলতে সরু রগ ছিল, তাও ভেঙে দিয়েছে। তাই শেষে তারা কোথাও জায়গা না পেয়ে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। দুইয়ের চার, আমি বললুম না, ওখান দিয়েই যাব। কবির ওখান দিয়ে যেতে চাওয়ার কারণ কি? আমি বললুম না, ওখান দিয়েই যাব। কবির ওখান দিয়ে যেতে চাওয়ার কারণ ওখান দিয়ে তার শর্টকাট, তার গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছবেন। দুইয়ের পাঁচ, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, ওখানে কিসের ভিড়? ওই যে দেখতে পাচ্ছেন না ভিড়, ওখানে একটি নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, তাই ভিড় জমেছে। দুইয়ের ছয়, কে সে লোক? লোকটির পরিচয় দাও। লোকটি একজন বেওয়ারিশ ভিখিরি। দুইয়ের সাত, চেঁচিয়ে উঠল সমস্বরে। কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? আম, তারা সমস্বরে চেঁচিয়ে উঠে বলল, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। দুইয়ের আট, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়েছিলেন লোকটির গায়ের রক্ত যাতে কবির জামাতে না লেগে যায়। দুইয়ের আট, আমি নেমে আচ্ছা, দুইয়ের নয়, ফিরে আসতেই দেখি ফেরার পথে কবি কি দেখতে পেলেন? ফেরার পথে, আচ্ছা এটা দুইয়ের নয়, ঠিক আছে, এই জায়গাটাতে এটা নয় হবে, এটা 10। ফেরার পথে কবি দেখতে পেলেন গড়ির মোড়ে গাছটিতে কচি পাতা দেখা দিয়েছে। অবিশ্বাস্য চোখে দেখলুম। কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন? যে গাছটি কবি যাওয়ার সময় শুকনো কাঠির কঙ্কাল দেখে গিয়েছিলেন, ফেরার সময় সেই গাছটিতেই দেখেছেন কচি সবুজ পাতা গজাতে। এইটুকু সময়ের ব্যবধানে গাছটির এই পরিবর্তন কবির অবিশ্বাস্য মনে হয়েছিল, তাই কবির চোখে অবিশ্বাসের ঘোর লেগেছিল। তিনের দাগ, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের এক, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। কবির যাত্রা পথের অভিজ্ঞতার বিবরণ দাও। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ছন্নছাড়া কবিতাটিতে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত তার ট্যাক্সি যাত্রা করার কাহিনী বর্ণনা করেছেন। ট্যাক্সি যাত্রার বর্ণনা, কবি ট্যাক্সি করে যাচ্ছিলেন জরুরি দরকারে। একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভার বললেন, ওদিক দিয়ে যাব না, ওখানে কয়েকটি বেকার ছোকরা লিফট চায় বলে হাওয়া খাওয়ান। কিন্তু কবি ওই দিক দিয়ে যেতে চান কারণ ওটা শর্টকাট। ট্যাক্সি ওই রাস্তা দিয়ে যেতেই কয়েকজন গাড়ি থামালো, তারা লিফট চায়।
কারণ রাস্তাতে একটি ভিখিরি লোক গাড়ি চাপা পড়েছে, তাকে হসপিটাল নিয়ে যেতে তারা গাড়িটি চায়। কবি নেমে পড়লেন গাড়ি থেকে। ফেরার সময় তিনি দেখলেন গলির মোড়ে রুক্ষ শুকনো শুষ্ক জীর্ণ গাছটিতে কচি সবুজ পাতা গজিয়েছে। ৩-২ গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কবি পরের পংক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে কেন? ঠিক আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে? গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া। উদ্ধৃত অংশটি অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত। কবি ট্যাক্সি করে যাওয়ার সময় দেখতে পান একটি গাছ দাঁড়িয়ে আছে গলির মোড়ে, গাছটিতে একটি পাতাও নেই। গাছটির বর্ণনা করতে গিয়ে কবি বলেছেন, আঁকাবাঁকা শুকনো কাঠির কঙ্কাল, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা পাতা নেই, ছাল বাকল নেই, গাছটির কোথাও একটুও সবুজ রং ছিল না। গাছটিকে শুকনো প্রাণহীন বোঝাতে কবি গাছটিকে গাছের প্রেতচ্ছায়া বলেছেন। আচ্ছা, বলা হয়েছে, আমি লিখেছি এখানে কবি বলেছেন। ঠিক আছে। এরপরে ৩-৩ ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। এভাবে কবিতায় উত্তম পুরুষের রীতি কিভাবে ব্যবহৃত হয়েছে অন্তত ৫টি পংক্তি উদ্ধৃত করে বুঝিয়ে দাও। উদ্ধৃত অংশটি অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত। পুরো কবিতাটি উত্তম পুরুষের রচিত। কবি যেন নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনার বর্ণনা করছেন। আমি, আমরা ইত্যাদি হলো উত্তম পুরুষ। উত্তম পুরুষের রীতি ব্যবহৃত হয়েছে এমন ৫টি পংক্তি হলো, আমি বললুম না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? ৩ রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। ৪ অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোর প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। ৫ বললুম কদ্দূর যাবে? ঠিক আছে। এরপরে ৩-৪ কারা ওরা? কবিতা অনুসরণে ওদের ওদের পরিচয় দাও। ওরা কারা? উদ্ধৃত অংশটি কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতার অংশ। কবিতা অনুসারে ওদের পরিচয়। ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ভিটে ভিত রীতি নীতি নেই, আইন কানুন বিনয় ভদ্রতা শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের বোঝানো হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হয়েছে কেন? ঘেঁষবেন না ওদের কাছে। উদ্ধৃত লাইনটি কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। এই সাবধানবাণী উচ্চারণ করেছেন ট্যাক্সি ড্রাইভার বা চালক। ওদের বলতে এখানে ছন্নছাড়া কয়েকজন বেকার ছোকরার কথা বোঝানো হয়েছে। ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দিলেন কারণ ওরা লিফট চাইবে আর বলবে হাওয়া খাওয়ান। ৩-৬ তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনে এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো। তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। উদ্ধৃতাংশটি অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত। এখানে কয়েকজন বেকার ছোকরার কথা বলা হয়েছে। কবিতা অনুসারে ছন্নছাড়া কয়েকজন বেকার ছোকরার অবস্থার কবিতার বর্ণনা করা হয়েছে। সেই ছেলেদের কিছু নেই, তাদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, বাসে ট্রামে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই। তাদের বসার জন্য মধ্যবিত্ত বাড়ির এক চিলতে রক তাও ভেঙে দিয়েছে। তাই তারা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে। ৩-৭ জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? প্রশ্ন বাক্যটিতে প্রশ্নকর্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর কিরূপ পরিস্থিতি তৈরি হলো? জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? প্রশ্ন বাক্যটিতে প্রশ্নকর্তার ছোকরাগুলির প্রতি দয়ার অনুভূতি প্রকাশ ঘটেছে। তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর ছেলেগুলি সোল্লাসে চেঁচিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি। কবি তাদেরকে জিজ্ঞেস করলেন কদ্দূর যাবে? এরপরে কবি জানতে পারলেন একজন বেওয়ারিশ ভিখিরি গাড়ি চাপা পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ৩-৮ প্রাণ আছে, এখনো প্রাণ আছে। এই দুর্মম আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি
কবিতায় কিভাবে বিঘোষিত হয়েছে তা আলোচনা করো। প্রাণ আছে এখনো প্রাণ আছে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতার থেকে নেওয়া হয়েছে উদ্ধৃত অংশটি। কবি ট্যাক্সি করে জরুরি দরকারে যাচ্ছিলেন, তখন ট্যাক্সি ড্রাইভার বললেন ওই রাস্তা দিয়ে যাবেন না, ওখানে কিছু বেকার ছোকরা আড্ডা দেয় আর ট্যাক্সি দেখলেই বলে হাওয়া খাওয়ান। কবির সেই ছেলেগুলিকে নিষ্কর্মা বাউন্ডুলে মনে হয়েছিল। ছেলেগুলিকে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে তুলনা করেছেন। গাছটিকে তিনি দেখেছেন রিক্ত জীর্ণ অবস্থায়, তাতে কোনো প্রাণের আশা ছিল না। কিন্তু সেখানে পৌঁছে দেখলেন যে একজন বেওয়ারিশ ভিখিরি গাড়ি চাপা পড়েছে, তাকে বাঁচানোর জন্য তারা ট্যাক্সি খুঁজছে। এই কথা জানার পর সেই বেকার ছোকরাদের প্রতি সম্মান বেড়ে গেল কবির। তাদের নিঃস্বার্থ সেবা দেখে কবির মনে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আশা দেখা দিয়েছে। তাই তিনি ফেরার সময় শুকনো গাছটির প্রাণের স্বরূপ কচি পাতা দেখতে পান। তাই তার মনে বেজে ওঠে বেকার ছোকরাগুলির স্বর, প্রাণ আছে এখনো প্রাণ আছে। তিনের নয়, কবির নিজের ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটি ছন্নছাড়াদের প্রতি যে অনুভূতির প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও। অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতাটিতে কবি সভ্য সমাজের প্রতিনিধি। তিনি ট্যাক্সি করে জরুরি কাজে যাচ্ছিলেন, তখন তার দেখা হয় কয়েকজন বেকার ছোকরার সঙ্গে। সঙ্গেটা এখানে লেখা হয়নি। একজন ভিখিরি গাড়ি চাপা পড়েছে দেখে তারা তাকে বাঁচানোর জন্য কবির ট্যাক্সিতে লিফট চায়। তখন কবি নেমে যান ট্যাক্সি থেকে, যাতে তার জামাতে রক্তের দাগ না লাগে। যাদের কোনো সম্মান নেই সমাজে, তারাই একটি মানুষের জীবন বাঁচাতে তৎপর হয়ে উঠেছে, কিন্তু সভ্য সমাজের প্রতিনিধি তার থেকে নিজেকে বাঁচিয়ে চলছে। কবির এই দৃশ্য দেখে তাদের প্রতি শ্রদ্ধা হয় এবং তারা মানবিকতার দিক থেকে অনেক এগিয়ে। 3-10 কবিতায় গাছটির কিভাবে গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতাটিতে বর্ণিত গাছটি প্রাণের প্রতীক হয়ে উঠেছে। কবি প্রথমে যখন গলিতে ঢোকেন তখন দেখেন গলির মোড়ে একটি রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ গাছ দাঁড়িয়ে ছিল। গাছটিতে এক ফোঁটা সবুজের অস্তিত্ব ছিল না। গলির ভেতরে ঢুকে দেখেন কিছু বেকার ছোকরা আড্ডা দিচ্ছে। তাদের জীবনের কোনো উদ্দেশ্য নাই, ঠিক যেন সেই গাছটির মতো তাদের মধ্যে কোনো সবুজ বা প্রাণের অস্তিত্ব নেই। কিন্তু তাদের কাছে যেতেই তিনি জানতে পারলেন তারা একটি ভিখিরিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছে। ভিখিরিটিকে ট্যাক্সিতে চাপিয়ে তারা চেঁচিয়ে উঠেছিল, প্রাণ আছে এখনো প্রাণ আছে। এই দেখে কবির মনে হয় এই বেকার ছোকরাগুলির মধ্যে আসল মনুষ্যত্ব বোধ আছে। রাস্তা দিয়ে ফেরার সময় কবি দেখেন গাছটিতে সবুজ কচি পাতা গজিয়েছে। 3-11 এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। প্রাণকে কবির এমন অভিধায় অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত হয়েছে উদ্ধৃত অংশটি। কবি এখানে কিছু ছন্নছাড়া বেকার ছোকরার কথা বর্ণনা করেছেন। তাদের কেউ কোথাও নেই, মেলায় খেলায় টিকিট নেই, কলেজে সিট নেই, হাসপাতাল বেড নেই, তাদের কিছুই নেই, কারণ তারা এক নৈরাজ্যের বাসিন্দে। সমাজ তাদেরকে সম্মান গুরু সমাজে আচ্ছা সম্মান সমাজ তাদেরকে সম্মান গুরুত্ব কিছুই দেয় না, ঠিক আছে। কিন্তু যখন একটি বেওয়ারিশ ভিখিরি রাস্তায় যখন দুবার হয়ে গেছে রাস্তায় গাড়ি চাপা পড়েছিল, তখন তারাই সবার আগে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিল। তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ এখনো বেঁচে আছে। এই বোধটিকেই কবি প্রাণ বলে অভিহিত করেছেন। শব্দার্থ: প্রেত ছায়া, প্রেত বা পিশাচের ছায়া। বাকল: গাছের ছাল। ছন্নছাড়া: বাউন্ডুলে। ক্ষুধাহরণ: খাবার ইচ্ছা চলে যাওয়া। সুধাক্ষরণ: অমৃত নিঃসরণ। ভব্যতা: ভদ্রতা। শালীনতা: লজ্জাশীলতা। স্নেহাদ্র: স্নেহ দ্বারা আদ্র। প্রচ্ছন্ন: আবৃত বা আচ্ছন্ন। মাধুর্য: মাধুরী বা সৌন্দর্য। 4-দাগ নিচের প্রতিটি শব্দের দল বিভাজন করে দেখাও। এলোমেলো, ছন্নছাড়া, নৈরাজ্যে, বাসিন্দে, শালীনতা, আত্মীয়তা, শঙ্খধ্বনি, পত্রপুঞ্জে। এলোমেলো: এলো মেলো। ছন্নছাড়া: ছন্নছাড়া। নৈরাজ্যের: নৈ রাজ্যে। বাসিন্দে: বাসিন্দে। শালীনতা: শালীনতা। আত্মীয়তা: আত্মীয়তা। শঙ্খধ্বনি: শঙ্খধ্বনি।
পত্রপুঞ্জে, পত্রপুঞ্জে। ঠিক আছে। এরপরে 5 দাগ, নিচের প্রতিটি শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। বর্তমান, ভদ্রতা, সম্ভাষণ, গতি, ভিখিরি, ভব্যতা, রুষ্ট, জিজ্ঞেস, পিছে। বর্তমান, বৃথ যোগ সানচ, ভদ্রতা, ভদ্রযুক্তা, সম্ভাষণ, সম যোগ ভাস যোগ অনট, গতি, গম যোগ কয়তহস্যই, ভিখিরি, ভিক যুক্ত ইরি, ভব্যতা, ভূ যোগ অন্তস্থ যোগ জ যোগতা, রুষ্ট, রুশ যোগ ত, জিজ্ঞেস, জ্ঞা যোগ জ্ঞা, সন যোগ এ যোগ অ, পিছে, পিছ যোগ এ। 6 দাগ, নিচের শব্দগুলির ধ্বনি পরিবর্তনে কোন কোন নিয়ম কাজ করেছে তা দেখাও। জুতো, বাসিন্দে, ক্ষেত, চোখ, কদ্দুর, ভিখিরি। জুতো, জুতা থেকে জুতো, স্বরসঙ্গতি। বাসিন্দে, বাসিন্দা থেকে বাসিন্দে, স্বরসঙ্গতি। ক্ষেত্র থেকে ক্ষেত, ধ্বনি লোপ। চক্ষু থেকে চোখ, সমীভবন। কতদূর থেকে কদ্দূর, সমীভবন। ভিখারি থেকে ভিখিরি, স্বরসঙ্গতি। 7 দাগ, নিম্নলিখিত পদগুলি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। প্রেতচ্ছায়া, ছাল বাকল, ক্ষুধাহরণ, সোল্লাসের, স্নেহাদ্র, শঙ্খধ্বনি। প্রেতের ছায়া তৎপুরুষ সমাস। ছাল বাকল, ছাল ও বাকল দ্বন্দ্ব সমাস। ক্ষুধাহরণ, ক্ষুধাকে হরণ তৎপুরুষ সমাস। সোল্লাসে, উল্লাসের সহিত বর্তমান বহুব্রীহি সমাস। স্নেহাদ্র, স্নেহ দ্বারা আদ্র তৎপুরুষ সমাস। শঙ্খধ্বনি, শঙ্খের ধ্বনি তৎপুরুষ সমাস। 8 দাগ, কোন শব্দের কি উপসর্গ আছে তা আলাদা করে দেখাও। উপসর্গ আর অনুসর্গ, আমরা দুটি জিনিস জানি। উপসর্গ কি, আগে বসে শব্দের, আর অনুসর্গ পরে বসে। ঠিক আছে। তাহলে প্রতিশ্রুতিতে প্রতি উপসর্গ আছে, বেওয়ারিশে বে উপসর্গ আছে, অনুসরণে অনু উপসর্গ আছে, প্রচ্ছন্নে প্র উপসর্গ আছে, অভ্যর্থনাতে অভি উপসর্গ আছে, আর অধিকারে অধি উপসর্গ আছে। এরপরে 9 দাগ, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। জটিল বাক্যে, ওই যে পথ সেই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। যৌগিক বাক্যে, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং আড্ডা দিচ্ছে। 9-3, কারা ওরা, প্রশ্ন পরিহার করো, ওদের পরিচয় দাও। 9-4, ঘেঁষবেন না ওদের কাছে। ইতিবাচক বাক্যে, ওদের কাছে ঘেঁষা থেকে বিরত থাকুন। 9-5, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। না সূচক বাক্যে, একটা ভিজে বারুদের স্তূপ যেখানে কোনো স্ফুলিঙ্গ নেই। জিজ্ঞাসা করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? পরোক্ষ উক্তিতে, তাদের ট্যাক্সি লাগবে কিনা জিজ্ঞাসা করা হলো। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। জটিল বাক্যে, আমরা এমন ট্যাক্সি খুঁজছি যেটা খালি। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল। ক্রিয়ার কাল নির্দেশ করো। পুরা ঘটিত বর্তমান কাল। ঠিক আছে। তাহলে এখানেই শেষ হলো আমাদের ছন্নছাড়ার প্রশ্ন উত্তর। এরপরে আছে গাঁয়ের বধূ, গান সলিল চৌধুরীর লেখা গান। গানটি বিশ্লেষণ করব এবং পারলে শর্টে একটি ভিডিও দিয়ে দেব। ঠিক আছে, গানটি কেমন সেটি শোনার জন্য। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই গানটি নিয়ে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আমার ভিডিও বানানোর যে সরঞ্জাম আছে সেগুলিতে সমস্যা থাকায় আমি ভিডিও বানাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো, এবং বেল আইকনটি অন করে নিতে পারবে, অন করে নিতে পারো, যাতে নোটিফিকেশন যায় আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।